আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় আমাদের স্মরণীয় নেতা। চলো ভিডিওটি শুরু করা যাক। চতুর্থ অধ্যায় আমাদের স্মরণীয় নেতা। চলো আমরা পাঠটা আগে একটু পড়ি। একে ফজলুল হক। অবিভক্ত বাংলা। একে ফজলুল হক ছিলেন অত্যন্ত সাহসী একজন অবিসংবাদিক নেতা। তার সাহস ও দৃঢ় মনোভাবের জন্য তাকে শেরে বাংলা বা বাংলার বাঘ বলা হতো। তিনি ছিলেন অসাধারণ বাঙ্গি। ইংলিশ, বাংলা ও উর্দুতে অনর্গল বক্তব্য করতে পারতেন। তার পুরো নাম আবুল কাসেম ফজলুল হক। তিনি 1873 সালে বর্তমান বরিশাল জেলা বাগেরগঞ্জ জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জিলা স্কুল থেকে এন্ট্রান্স, এসএসসি, প্রেসিডেন্টস কলেজ থেকে এফএম, এসএসসি এবং বিএম অনার্স পরীক্ষা উত্তীর্ণ হন। 1896 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিত শাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করেন। এরপর 1897 সালে কলকাতা ইউনিভার্সিটি ল কলেজ থেকে বিএল ডিগ্রি লাভ করে আইন পেশায় কর্মজীবন শুরু করেন। পিতার মৃত্যুর পরে তিনি বরিশাল শহরে চলে আসেন। 1906 সালে আইন পেশা ছেড়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ফজলুল হক সরকারি চাকরিতে যোগদান করেন। একই বছর তিনি সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত সক্রিয় অংশ নিয়েছিলেন। 1908 থেকে 1912 সাল পর্যন্ত হক সাহেব ছিলেন সময়ের সহকারী রেজিস্ট্রার। পরবর্তীকালে সরকারি চাকরি ছেড়ে তিনি জনসেবামূলক কাজ ও আইন পেশাকে বেছে নেন। 1916 থেকে 1921 সাল পর্যন্ত শেরে বাংলা ছিলেন সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি। তিনি 1935 সালে কৃষক প্রজা পার্টি গঠন করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই সময় এদেশে জমিদারি প্রথা প্রচলিত ছিল। দেশের বেশিরভাগ জমির মালিক ছিল কিছু জমিদার, আর বাকি সবই ছিল প্রজা। শেরে বাংলা এই জমিদারি প্রথা বাতিল করে কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিশ বোর্ড গঠন করেন। এদেশের মানুষের শিক্ষার জন্য তিনি অসামান্য অবদান রেখেছিলেন। 1924 সালে বাংলাদেশের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। তখন শিক্ষা সংক্রান্ত অবকাঠামো সৃষ্টির উদ্দেশ্যে তিনি বহু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিশেষভাবে বাংলা মাদ্রাসা শিক্ষার নতুন কাঠামো তৈরিতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। শিক্ষার উন্নতির জন্য অনেক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। দুর্দশাগ্রস্ত ও অতি দরিদ্রদের সাহায্য করতে তিনি ছিলেন উদার। তার উদার ও পরোপকারী স্বভাবের জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলে তাকে গভীরভাবে ভালোবাসত ও শ্রদ্ধা করত। শেরে বাংলা একে ফজলুল হক 1962 সালে 17 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। উপরের অনুচ্ছেদ পরে নিচের তালিকা পূরণ করি। আমরা এই উপরের অনুচ্ছেদটি পড়েছি, এর থেকে এই তালিকা বা ছকটি আমাদের পূরণ করতে হবে। চলো আমরা ছকটি পূরণ করে আসি। ছকের প্রথম প্রশ্ন, শেরে বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, তিনি 1873 সালে বর্তমান বরিশাল জেলার বাগেরগঞ্জ জন্মগ্রহণ করেন। তিনি কোন নামে অধিক পরিচিত ছিলেন? তিনি শেরে বাংলা বা বাংলার বাঘ নামে অধিক পরিচিত ছিলেন। তাকে বাংলার বাঘ উপাধিতে কেন ভূষিত করা হয়েছিল? তার সাহস ও দৃঢ় মনোভাবের জন্য তাকে বাংলার বাঘ উপাধিতে ভূষিত করা হয়েছিল। চলো বইতে ফিরে যাই। এদেশের প্রজা সাধারণ ভাগ্য উন্নয়নে শেরে বাংলা একে ফজলুল হকের বিশেষ অবদান তালিকা তৈরি করি। চলো আমরা তালিকাটি তৈরি করে আসি। তিনি কৃষকদের দুঃখ দূর করার জন্য দেশে প্রচলিত জমিদারি প্রথা বাতিল করেন। মহাজনের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচাতে ঋণ সালিশ বোর্ড গঠন করেন। দেশের মানুষের শিক্ষা প্রসারে অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। চলো বইতে ফিরে যাই। পূর্বে পৃষ্ঠার তথ্যের আলোকে শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে একটি মাইন্ড ম্যাপ তৈরি করি। চলো আমরা একটি মাইন্ড ম্যাপ তৈরি করে আসি। মাইন্ড ম্যাপ। শিক্ষা, গণিত শাস্ত্রে এমএ এবং বিএল আইন ডিগ্রি লাভ করেন। উপাধি, শেরে বাংলা, বাংলার বাঘ। রাজনীতি পদ, অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। সমাজসেবা,
কৃষক প্রজাদের সাধারণ অধিকার আদায় ও শিক্ষার বিস্তার। চলো বইতে ফিরে যাই। দ্বিতীয়তে আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। চলো আমরা পাঠটি একটু পড়ি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলার মজলুম জননেতা হিসেবে সর্বাধিক পরিচিত। মজলুম শব্দের অর্থ নির্যাতিত বা নিপীড়িত। মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। তিনি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ মানুষের অধিকার আদায় সংগ্রাম করার ফলে বহুবার জেল খেটেছেন। মাওলানা ভাসানী 1880 সালে সিরাজগঞ্জ জেলা ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্থায়ী স্কুল ও মাদ্রাসা পড়াশোনা করে তিনি টাঙ্গাইলের বাগারমারীতে একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে কিছুদিন তিনি ময়মনসিংহ জেলার হালুরঘাটে এলাকায় কালা গ্রামে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। 1919 সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্যে তিনি তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। 30 দশকের শেষ দিকে তিনি আসামের গামমারা বসবাসকারী বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন শুরু করেন। ওই এলাকা ব্রহ্মপুত্র নদীর ভাসমান চরের বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য তিনি স্বেচ্ছাসেবক ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। ভাসানচরের জনসাধারণ তার এই অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। 1937 সালে ভাসানী মুসলিম লীগে যোগ দেন এবং অচিরেই দলের আসাম শাখায় সভাপতি নির্বাচিত হন। তিনি সর্বদা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা আন্দোলন ও সংগ্রাম করে গেছেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরে শাসক শ্রেণীর জুলুম নির্যাতনের বিরুদ্ধে তিনি পূর্ব বাংলার সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেন। 1952 সালে 21 ফেব্রুয়ারি ঢাকা রাষ্ট্রভাষা আন্দোলনে পুলিশের গুলিতে ছাত্র জনতা নিহত হলে ভাসানী এর কঠোর প্রতিবাদ করেন। তাতে শাসক গোষ্ঠী রুষ্ট হয়ে 13 ফেব্রুয়ারি তাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলে পাঠান। 69-এর গণ অভ্যুত্থান ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে মাওলানা ভাসানীকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একাধিক রাজনৈতিক দল গঠন করেন। মাওলানা ভাসানী এমন একটি সমাজ চাইতেন যেখানে মানুষের উপর নির্যাতন থাকবে না, সমাজে বৈষম্য থাকবে না। তিনি গ্রামগঞ্জ, শহর, বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেন। দেশ ও দেশের মানুষের উপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। ভারতে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ফারাক্কা অভিমুখী তার লং মার্চ ও জনসাধারণের ব্যাপক সমর্থন পায়। শিক্ষার বিস্তারে তিনি ভারতের আসাম এবং বাংলাদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। 1976 সালে 17 নভেম্বর মজলুম জননেতা মাওলানা ভাসানী মৃত্যুবরণ করেন। উপরের অনুচ্ছেদ পরে নিচের তালিকা পূরণ করি। এতক্ষণ আমরা যে উপরের অনুচ্ছেদটি পড়লাম এর থেকে নিচের এই তালিকাটি পূরণ করতে হবে। চলো আমরা উত্তরটি লিখে আসি। প্রশ্ন: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তিনি 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধানপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মাওলানা ভাসানীকে মজলুম জননেতা বলা হয়। তিনি সারা জীবন নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন বলে তাকে মজলুম জননেতা বলা হয়। তার নামের সাথে ভাসানী শব্দটি কিভাবে যুক্ত হয়? আসামের ভাসানচরে বন্যার কবল থেকে কৃষকদের রক্ষা স্বেচ্ছামূলক ভিত্তিতে বাঁধ নির্মাণের করায় সেখানকার মানুষ কৃতিত্বস্বরূপ তাকে ভাসানী উপাধি দেয়। এদেশের মেহনতি মানুষের অধিকার ও আদায় তার জীবনী থেকে কি শিক্ষা লাভ করতে পারি? উত্তর: অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং ত্যাগের মহিমায় দেশপ্রেমিক হওয়ার শিক্ষা পাই। চলো বইতে ফিরে যাই। খ নাম্বার: উপরের অনুচ্ছেদটুকু পরে বাঙালি অধিকার আদায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান লিখি। চলো আমরা ছকটি পূরণ করে আসি। ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনের কঠোর প্রতিবাদ ও কারাবরণ। 69-এর গণ অভ্যুত্থান ও স্বাধীনতা যুদ্ধের পটভূমি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চলো বইতে ফিরে যাই।
মৌলানা ভাসানীর জীবনী থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি তা নিচের ছকে লিখি। চলো আমরা ছকটি পূরণ করে আসি। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়, আপোষহীন থাকা, ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা, যে কোনো অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সাহসের সাথে রুখে দাঁড়ানো। চলো বইতে ফিরে যাই। 3 নাম্বার আছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন প্রতিভাবান রাজনীতিবিদ ছিলেন। তিনি 1982 সালে ভারতের পশ্চিমবঙ্গে মেহেদিনপুর জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সোহরাওয়ার্দী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্মান এবং বিসিএল ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। 1920 সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে তিনি আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। সোহরাওয়ার্দী ছিলেন একজন দক্ষ রাজনৈতিক সংগঠন। তিনি কলকাতা খেলাফত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি অল্প সময়ের মধ্যে নাবিক, রেল কর্মচারী ও পাটকল ও সুতাকল কর্মচারী ও রিক্সা চালক ও গাড়ি চালক প্রভৃতি মেহনতি মানুষের প্রায় 36টি ট্রেড ইউনিট সংগঠন গড়ে তোলেন। তিনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, বাংলার প্রাদেশিক সরকারের শ্রমমন্ত্রী এবং সরবরাহ মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠানের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তিনি মুসলিম লীগেরও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। হিন্দু মুসলিমদের মিলন ও সংহতি রক্ষায় তিনি সংঘবদ্ধ ছিলেন। পাকিস্তানের সৃষ্টির পর 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে মুসলিম লীগ পরাজিত হন। এই যুক্তফ্রন্ট গঠন হোসেন সোহরাওয়ার্দীর প্রধান ভূমিকা পালন করেন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল হলে পাকিস্তানের একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এই সরকারে সোহরাওয়ার্দী কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেন। ব্যক্তিগত সুনাম ও সুখ্যাতির জন্য তিনি কখনো লালিত ছিলেন না। দলীয় সংহত ঐক্য বজায় রাখতে তিনি সর্বদা তৎপর থাকতেন। 1963 সালে 5 ডিসেম্বর বৈরুতের এক হোটেলের কক্ষে গণতন্ত্রের এই অত্যন্ত প্রহরী মৃত্যুবরণ করেন। উপরের অনুচ্ছেদ পরে নিচের প্রশ্নগুলো উত্তর লিখি। উপরের এই অনুচ্ছেদটি আমরা পড়েছি, এখন এর থেকে আমাদের এই ছকটি পূরণ করতে হবে। চলো আমরা ছকটি পূরণ করে আসি। প্রশ্ন: হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তিনি 1982 সালে ভারতের পশ্চিমবঙ্গে মেহেদিনীপুর জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন? তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তিনি কোন পেশার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন? তিনি আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। চলো বইতে ফিরে যাই। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন থেকে নিচের বিষয়ে তথ্য সন্নিবেশন করি। চলো আমরা এই তথ্যটি লিখে আসি। শিক্ষা: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও সম্মান ও বিসিএল ডিগ্রি লাভ করেন। ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। কর্ম: কলকাতা আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। কলকাতা কর্পোরেশন ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন। রাজনীতি: নিখিলিত ভারত মুসলিম লীগের গুরুত্বপূর্ণ নেতা এবং অবিভক্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনের প্রধান ভূমিকা পালন করেন। চলো বইতে ফিরে যাই। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনীতি জীবন উল্লেখযোগ্য ঘটনাসমূহ তালিকা তৈরি করি। চলো আমরা তালিকাটি তৈরি করে আসি। মেহনতি মানুষের অধিকার রক্ষায় প্রায় 36টি ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তোলেন। পাকিস্তানি কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন। হিন্দু মুসলিম মিলন ও সংহতি রক্ষায় আমৃত সংকল্পবদ্ধ ছিলেন। 1963 সালের বৈরুতে মৃত্যুবরণ করেন এবং তাকে গণতন্ত্রের মানসপুত্র বা অত্যন্ত প্রহরী বলা হয়। চলো বইতে ফিরে যাই। 4. শেখ মুজিবুর রহমান। পাঠটি আমরা শেখ মুজিবুর রহমান 1920 সালে 17 মার্চ তৎকালীন ফরিদপুর জেলা গোপালগঞ্জ
মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থায়ী গিমাডাঙ্গা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন। 1942 সালে তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে। 1944 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং 1947 সালে বিএ পাশ করেন। তিনি কিশোর বয়স থেকে রাজনীতিতে সচেতন ছিলেন। ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ওই সময় তিনি মুসলিম লীগের রাজনীতি শুরু করেন এবং তরুণ জার্মান ছাত্রনেতা হিসেবে খ্যাতি লাভ করেন। ভারতবর্ষ বিভক্তির পর শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নের জন্য ভর্তি হন, কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়ার আন্দোলনে সক্রিয় থাকায় অভিযোগে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তিনি পাকিস্তানি সরকারের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করেন, ফলে তাকে অনেকবার কারাবরণ করতে হয়। শেখ মুজিবুর রহমান 1966 সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। 1968 সালে শেখ মুজিবুর সহ 35 জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এর প্রতিবাদে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে আইয়ুব খান সরকার মামলাটি প্রত্যাহার করে নেন। শেখ মুজিবুর রহমান 1969 সালে 22 ফেব্রুয়ারি নিঃশর্ত মুক্তি লাভ করেন। পরদিন 13 ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করেন, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী তার নেতৃত্বে সরকার গঠন করতে না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হন, ফলে তিনি পূর্ব পাকিস্তান সমাপ্ত অসহযোগ আন্দোলনের ডাক দেন। 1971 সালে 7ই মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এতে পূর্ব বাংলার সাধারণ মানুষের স্বাধীনতার জন্য উজ্জীবিত হন। 1971 সালে 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে পাকিস্তানি সেনাবাহিনী আটক করে পাকিস্তানে কারাবন্দী করে রাখে। বাংলাদেশ স্বাধীন হলে তিনি নিজ দেশে ফিরে আসেন। স্বাধীন বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। 1975 সালে 15ই আগস্ট পরিবারের সদস্যবর্গ সহ তাকে নির্মমভাবে হত্যা করা হয়। উপরের অনুচ্ছেদ পরে নিচের প্রশ্নগুলো উত্তর লিখি। চলো আমরা এই প্রশ্নগুলো উত্তর জেনে আসি। প্রশ্ন 1, শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, তিনি 1920 সালে 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোন কলেজে পড়াশোনা করতেন? তিনি কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা করতেন। তাকে কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 1969 সালে 13ই ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। চলো বইতে ফিরে যাই। উপরের অনুচ্ছেদটুকু পরে আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে তার অবদানগুলো তালিকা প্রস্তুত করি। চলো আমরা তালিকাটি লিখে আসি। 1966 সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। 1971 সালে 7ই মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করেন। 1971 সালে 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন এবং মহান মুক্তিযোদ্ধার নেতৃত্ব প্রদান করেন। চলো বইতে ফিরে যাই। শেখ মুজিবুর রহমান জীবনী থেকে নিচের বিষয়ে তথ্য সন্নিবেশন করি। তার শিক্ষা, রাজনীতি। চলো আমরা ছকটি পূরণ করে আসি। শিক্ষা, গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে 1942 সালে ম্যাট্রিক পাশ করেন। কলকাতা ইসলামিয়া কলেজ থেকে 1944 সালে আইএ এবং 1947 সালে বিএ পাশ করেন। রাজনীতি, ছাত্র অবস্থায় পাকিস্তানের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তী আওয়ামী লীগের হাল ধরেন। 1970 সালে সাধারণ নির্বাচনে জয়লাভ এবং স্বাধীন বাংলাদেশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। চলো বইতে ফিরে যাই। অনুশীলনী, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। অবিভক্ত বাংলাদেশের প্রধান নির্বাচিত প্রধানমন্ত্রী কে? শেরে বাংলায় কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান। উত্তর হবে শেরে বাংলায় কে ফজলুল হক। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি হিসাবে সর্বাধিক পরিচিত? বাংলার বাঘ, মজলুম জননেতা, অবিসংবাদী নেতা না রাজনীতিবিদ? মজলুম জননেতা।
সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। ঋণের অত্যাচার থেকে বাঁচানোর জন্য ঋণ সালিশ বোর্ড গঠন করা হয়েছিল। ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিশ বোর্ড গঠন করা হয়েছিল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভাষান্তরের কৃষকদের জন্য স্বেচ্ছাসেবক ভিত্তিক একটি বাঁধ নির্মাণ করেছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট গঠনের প্রধান ভূমিকা পালন করেন। চলো বইতে ফিরে যাই। বাম পাশের নামের সাথে ডান পাশের শব্দগুলো মিল করি। একে ফজলুল হক বাংলার বাঘ, আব্দুল হামিদ খান ভাসানী মজলুম নেতা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শ্রমিক নেতা, ট্রেড ইউনিয়ন গঠন, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। ঘতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। 1 নম্বর, ঋণ সালিশ বোর্ড কেন গঠন করা হয়েছিল? উত্তর, মহাজনদের ঋণের অত্যাচার থেকে গরিব কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিশ বোর্ড গঠন করা হয়েছিল। 2, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কেন ভাসানী উপাধি দেওয়া হয়? উত্তর, আসামের ভাষণচরে ব্রহ্মপুত্র নদীর ভাঙন থেকে কৃষকদের রক্ষার জন্য তার অসামান্য অবদান স্বীকৃতিস্বরূপ সাধারণ মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। চলো বইতে ফিরে। ওমর নাম্বার, বর্ণনামূলক প্রশ্ন। চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ইতিহাসের স্মরণীয় নেতাদের জীবনী থেকে কি কি আদর্শ গ্রহণ করতে পারো তা বর্ণনা কর। উত্তর, তারা নিজেদের সাথে চেয়ে দেশের মানুষের কথা বেশি ভাবতেন। আমাদেরও দেশের সেবা করা মানসিকতা থাকতে হবে। তারা শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে অন্যায়ের প্রতিবাদ করেছেন। আমাদের সবসময় ন্যায়ের পথে চলার সাহস রাখতে হবে। নেতাদের জীবনী থেকে আমরা গরিব ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পাই, যেমন কৃষকদের ঋণের হাত থেকে বাঁচানো এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করা। প্রায় প্রতিটি নেতাই খুব শিক্ষিত ছিলেন এবং শিক্ষার প্রসারে অনেক কাজ করেছেন। ভালো মানুষ হতে হলে আমাদেরও মন দিয়ে পড়াশোনা করতে হবে। দেশের জন্য তারা বারবার জেল খেটেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। এই ধৈর্য ও ত্যাগের মানসিকতা আমাদের বড় আদর্শ হতে পারে। চলো বইতে ফিরে যাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।